আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত যদি সামরিক হস্তক্ষেপ করে তাহলে বন্ধুরা কি বাংলাদেশের পাশে দাঁড়াবে। গতকাল একটি ভিডিওতে বলেছি আমেরিকা বাংলাদেশে বিএনপির পুতুল সরকার বসিয়ে সেখানে ঘাঁটি তৈরি করার ফন্দি বাস্তবায়ন করার পথে অনেকটাই এগিয়ে গেছে। এজন্য আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার ফন্দি আঁটা হয়েছে। ভারত, চীন ও রাশিয়া আমেরিকার এই ফন্দির বিরুদ্ধে। তিন দেশ বাধা দেবেই। বাংলাদেশে ভারতের স্টেক সবচেয়ে বেশি, কারণ ওই যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, আর কথায় আছে ভুঁড়ি বা পেট ঠিক থাকলে মুড়ি বা মাথা ঠান্ডা থাকে। তেমনি বাংলাদেশে গোলমাল হলে তার ফল সবচেয়ে বেশি ভোগার কথা ভারতকে, আর ভুগতেও হয় ভারতকে। আওয়ামী লীগ বিগত 15 বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল, ভারত অশান্তি মুক্ত ছিল। এখন আওয়ামী লীগ নেই, ভারতের দুশ্চিন্তা বাড়ছে। এই দুশ্চিন্তা দীর্ঘায়িত হবে যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া হয় এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়া হয়। তাহলে ভারত কি মেনে নেবে এই অন্যায়? এই অন্যায় মেনে নিয়ে বিএনপি জামাত এনসিপির ক্ষমতায় বসে যাওয়া সেটা চুপচাপ দেখবে? এমনটা আশা করা যায় না। ভারতকে বড় কিছু ব্যবস্থা নিতেই হবে। সেই ব্যবস্থা যদি সামরিক হস্তক্ষেপ হয় তাতেও খুব একটা অবাক হওয়ার কথা নয়। যারা মনে করছেন আন্তর্জাতিক আইন ভেঙে এমন কিছু করবে না ভারত, তাদের বলি আইন ভেঙে নয়, আইন মেনেই বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে ভারত। কারণ যুদ্ধে ভারতকে এগিয়ে যাওয়ার মতো বেশ কিছু অপরাধ ইতিমধ্যে করে ফেলেছে বাংলাদেশ। জাতিসংঘ সনদের আর্টিকেল 2/4 অনুযায়ী কোন রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি দিতে পারে না। এটা নিষিদ্ধ। তবে কিছু পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপ সেটা আবার আইনসম্মত বলা হয়েছে। যেমন কোন কোন পরিস্থিতি? যেমন আত্মরক্ষার অধিকার, আর্টিকেল 51। যদি বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ পরিচালিত হয় বা তার সম্ভাবনা থাকে বা এই ধরনের কোনো হুমকি যদি সে দেশ থেকে দেয়া হয়ে থাকে, তাহলে ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে। যেভাবে ইউনূস সাহেব নিজেও তার উপদেষ্টারা চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য দখল করার কথা বলেছেন, বা পাকিস্তানের সঙ্গে জোট করে ভারতের পূর্ব সীমান্তে যুদ্ধের হুমকি দিচ্ছেন, তাতে ভারত এসব হুমকিকে যুদ্ধ বাঁধাবার চেষ্টা হিসেবে যদি ধরে এবং ধরবার পর যদি প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা হিসেবে সামরিক হস্তক্ষেপ করে বাংলাদেশে, তাহলে আন্তর্জাতিক আইন সেখানে বাধা দিতে পারে না। ওটা আন্তর্জাতিক আইনে সিদ্ধ। দ্বিতীয়ত, বাংলাদেশে গত 1 বছর ধরে যেভাবে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তাতে এসব ঘটনার ফলে তার অভিঘাত ভারতের উপরে এসেছে তো বটেই। আজকেও এবারও বহু আওয়ামী লীগ কর্মী নেতা তারা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এসব ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার ভারতের আছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ ও তাদের দলে দলে দেশ ছেড়ে ভারতে চলে আসার ঘটনা গত কয়েক দশক ধরে চলছে। সুতরাং এটা যাতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা হিসেবে সামরিক হস্তক্ষেপ করতেই পারে ভারত, এবং সেটা আবার বলছি আইন সিদ্ধ। এরপর আছে আনউইলিং অর আনএবল বা অনিচ্ছুক ও অক্ষম মতবাদ। এই মতবাদটা কি? এই মতবাদ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার তার ভূখণ্ড থেকে ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে অনিচ্ছুক বা অক্ষম হয়, তাহলে ভারত আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সামরিক পদক্ষেপ নিতে পারে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে জঙ্গিদের ঢালাও মুক্তি দিয়েছে, তাতে ভারতে নাশকতামূলক কাজকর্ম বৃদ্ধির বড় সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার কিছু কিছু ইতিমধ্যে দেখা গেছেও। এই পরিস্থিতিতে দেশের বা নিজের দেশের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সামরিক হস্তক্ষেপ করার অধিকারী। অপারেশন সিন্দুরে ভারত যে পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ করেছিল সেটা তো এই কারণেই, এবং বলে দিয়েছে
যে ভারতের মাটিতে যদি কোনো রকমের জঙ্গি আক্রমণ হয় বাইরের কোনো দেশের পক্ষ থেকে, তাহলে ভারত সেটাকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরবে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কে যথেষ্ট জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে এবং সম্প্রতি আবার তুর্কির সঙ্গে বিভিন্ন সামরিক সমঝোতা করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। এরই মধ্যে আমেরিকার কাছাকাছি হওয়ার ফলে বাংলাদেশ নিজেকে শক্তিশালী ভাবতেও শুরু করেছে। বাংলাদেশে এখন একটা খবর খুব চাউর হয়েছে। একজন ইউটিউবার, সম্ভবত উনি হচ্ছেন আবুল হাসনাত মিল্টন সাহেব, তিনি সেনাবাহিনীর এক কর্তার জবানিতে জানিয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান নাকি তাকে বলেছেন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে পাকিস্তান ও আমেরিকা নাকি বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, চীনের নামটা কিন্তু উচ্চারিত হয়নি। বোধহয় নতুন রাজনৈতিক পরিস্থিতিতে ভারত চীন কাছাকাছি হওয়াতে চীনের নাম নেননি সেনা প্রধান। এখন দেখা যাক আমেরিকা ও পাকিস্তান কতটা সুরক্ষা দিতে পারবে বাংলাদেশকে। আমরা একটু সেইটা দেখি। আমেরিকা ঘরের পাশের দেশ নয়, তাদের সেনাঘাঁটি তৈরি আছে যদিও সারা পৃথিবী জুড়ে, কিন্তু তা থাকলেই বা কি হবে? 3 বছরেও কি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে হারাতে পেরেছে? ইউরোপ আমেরিকা মিলে মদদ দিয়েও রাশিয়াকে তো দমন করতে পারেনি। ভারতেও তারা কিছু করতে পারবে না। আমেরিকা অস্ত্র বিক্রি করবে বাংলাদেশকে, যুদ্ধ যদি বাঁধে ভারতের সঙ্গে বাংলাদেশের, তার জন্য অস্ত্র বিক্রি করবে বাংলাদেশকে। আবার সেই অস্ত্র বিক্রির দাম কিন্তু, অস্ত্রের দাম কিন্তু গুনে গুনে ডলারে মেটাতে হবে। তুর্কি ড্রোন দেবে, তার দামও মেটাতে হবে। আমেরিকার বা তুর্কির সেনা এসে বাংলাদেশের হয়ে লড়াইয়ে নামবে না। চীন কিছু নতুন অস্ত্র বিক্রি করবে, এটা ঠিক। ভারতের সঙ্গে নতুন তৈরি যে সুসম্পর্ক হয়েছে তার জন্য আবার চীন সেটাও না করতে পারে। অন্তত এখনকার মতো যদি এখন যুদ্ধ বাঁধে, বাকি থাকলো কেবল পাকিস্তান। তারা গত মে মাসে অপারেশন সিন্দুরে যেভাবে নাস্তানাবুদ হয়েছে তাতে মুখে যতই বুকনি ঝাড়ুক মাঠে নামবে না। এই সহজ সত্যটি বাংলাদেশের যেসব নাবালকরা যুদ্ধের হুমকি দিচ্ছেন তারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাদের মঙ্গল, তত দেশের মঙ্গল। তাহলে বিষয়টা কোথায় এসে দাঁড়াচ্ছে? এসব যুদ্ধ বিগ্রহ কিছুই হবে না যদি বাংলাদেশ সত্যিকারের সুস্থ ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে ফেরে। ভারত বারবার বলেছে সে কথা, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। এটা করতে হবে বাংলাদেশে সবাইকে নিয়ে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে আমেরিকার পুতুল সরকার, জঙ্গিদের সরকার বসবে বাংলাদেশে, আর সেটা ওই ভারত চুপচাপ বসে দেখবে। কখনোই হয় না, হবে না। প্রসঙ্গত অনেকে প্রশ্ন তুলতে পারেন, ভারত যে এত ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, এই কথাগুলো কি 2024 সালের জানুয়ারিতে, 7 জানুয়ারি সম্ভবত, তখন যে বাংলাদেশে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তখন তারা এই ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন দেখেনি কেন? তার কথা বলেনি কেন? এটা অনেকে বলতেই পারে, কারণ বাংলাদেশে একটা প্রচার আছে যে আওয়ামী লীগ সরকার নাকি তাদের যে নির্বাচনগুলো করেছে সব জাল করেছে, অস্বচ্ছ নির্বাচন বলে সেগুলোকে দাগিয়ে দেওয়া হয়েছে। জনগণের রায়ে এই যে দাগিয়ে দেওয়া হয়েছে অস্বচ্ছ বলে, জাল বলে, এবং তারপরে জনগণের রায়ে গঠিত সরকারকে এই যে গায়ের জোরে তাড়ানো হলো দেশ থেকে, এবং যেসব বিদেশি শক্তি এই কাজে তাদের মদদ দিয়েছে তাদের উদ্দেশ্যে দর্শক বলছিলাম বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ করা হয়েছিল, শোকজের জবাব তিনি দিয়েছেন। এবার বিএনপির তরফ থেকে জানিয়ে দেয়া হলো তার শোকজের জবাবে বাংলাদেশে বিএনপি সন্তুষ্ট সবাইকে নিয়ে নির্বাচন করেনি, 3 মাসের জন্য তাকে বহিষ্কার করে দেওয়া। সবাইকে নিয়ে মানে হচ্ছে বাংলাদেশে যে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধনই বাতিল ছিল, তারা সেখানটায় হতে পারেনি, তারা করতে পারেনি, নির্বাচনে যেতে পারেনি। কিন্তু তার আগে যখন সেটা তারা ক্ষমতায় ছিল, যখন বিএনপির সাথে জোট করে তো
বিএনপির কেউ ভোট নয়। করেছে এবং আগামী 3 ক্ষমতায়ও মাস বসেছে। অন্তত আর বিএনপি বিএনপির আর কেউ নন, 2024 সালের তেমনটাই ইলেকশন চিঠির মাধ্যমে জানিয়ে তারা দেয়া বয়কট হলো। করেছিল। 3 মাস পরে আওয়ামী লীগ বিএনপি যদি তাদের মনে বাদ করে যে দেয়নি। তাহলে তারা ফিরিয়ে নেবে, আন্তর্জাতিক তাহলে নিয়ম কানুন পরবর্তী অনুসরণ আদেশ করে তারা দেবে। আমরা দেখি যে সেই কিন্তু সময় সেই বাংলাদেশে ঘটনা ঘটার কিরকম আগেই ফজলুর রহমান নির্বাচন যদি এরকম হয়েছিল সিদ্ধান্ত সেইটা নিয়ে আমরা ফেলেন যে একটুখানি তিনি আর চিন্তা রাজনীতি করে করবেন দেখতে না, পারি যে রাজনীতি এই থেকে নির্বাচনটা অবসর গ্রহণ কিভাবে করলেন, হয়েছিল সেরকম বাংলাদেশে। সিদ্ধান্ত আসলেও একটা মানে কথা- চমকে যাওয়ার কিছু একটা থাকবে না। কথা খুব গণমাধ্যম যেটা চলে, বলছে সেটা হচ্ছে যে 2024 নেতা সালের ফজলুর রহমানের বাংলাদেশে পর 3 মাসের যে ওই জন্য 7ই জানুয়ারি স্থগিত বলা যে হচ্ছে, সংসদীয় মানে, নির্বাচন হয়েছিল ওটা নাকি যখন জাল, আপনি ওটা পদ নাকি স্থগিত অবৈধ, করবেন, তার ওটা নাকি তিনি যে জালিয়াতি দায়িত্বে আছেন, নির্বাচন, সেই ওখানে খুব দায়িত্বের কম জায়গা থেকে তাকে মানুষ তার ভোট পদ দিয়েছেন স্থগিত করতে পারেন। ইত্যাদি অর্থাৎ ইত্যাদি 40% চেয়ারপারসনের 41%-এর মতো উপদেষ্টা আছেন, মানুষ সেই পদ সেখানে স্থগিত ভোট করলেন। দিয়েছেন। কিন্তু যখন আপনি এইটা নিয়ে সদস্য পদও তো প্রচুর খারিজ করে দেবেন, অপপ্রচার আছে। তখন আর আমি সেটাকে বলবো অপপ্রচার। স্থগিত বলা কেন যাবে না। অপপ্রচার কথাটা বলছি শাব্দিক সেটা মারপ্যাচে দুই একটা স্থগিত কথার মধ্যে শব্দটা সেটা ব্যবহার বলে আমি করলেও আমার আদতে এই ব্যাপারটা আলোচনাটা শেষ বহিষ্কারই টানবো। হয়ে যায়। এটা দেখাবার কারণ তার জন্য সাধারণ যে সদস্য ভারত পদ আর সেই নেই। সময় যে এখন যে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ প্রাথমিক সদস্য ইলেকশন পদ সহ কথা সব বলছে ভারত, পর্যায়ের পদ সেটা তার আওয়ামী নেই, লীগের সেই সময়ও ঘোষণাটা দেয়া সেই একই হয়েছে। নির্বাচন চিঠিতে কিন্তু বলা হয়েছে হয়েছিল। গত 24 কিরকম ভাবে যে হয়েছিল চিঠিতে তারকে তার আদেশ একটা দেয়া আন্তর্জাতিক হয়েছে। সেখানে বলা হয়েছে গত 24 আগস্ট 2024 সালে বাংলাদেশ সংসদীয় নির্বাচনে 150 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করেছিলেন, যারা 35টি দেশ থেকে এসেছিলেন। এদের বেশিরভাগই নির্বাচনকে স্বচ্ছ ও বৈধ বলেছিলেন। আমেরিকার পর্যবেক্ষক দলে ছিলেন জিম বেটস। জিম বেটসকে বলা হয় সাবেক তথাপিও মার্কিন বীর কংগ্রেসম্যান মুক্তিযোদ্ধা হিসেবে এবং ইউনাইটেড মুক্তিযুদ্ধে স্টেটস আপনার অবদান বিবেচনা বাংলাদেশ করে কঠোর ফ্রেন্ডশিপ সাংগঠনিক গ্রুপের ব্যবস্থা তিনি গ্রহণ না করে সহ-প্রতিষ্ঠাতা। আপনার দলীয় তিনি প্রাথমিক বলেছিলেন কি সদস্য পদ সহ 2024 এর সব ইলেকশন পর্যায়ের পদ 3 সম্পর্কে মাসের জন্য বলেছিলেন অত্যন্ত নির্দেশক্রমে শান্তিপূর্ণ, স্থগিত করে দেয়া হলো। স্বাধীন চিঠিতে আরো ও বলা হয় এখন নিষ্পক্ষ। থেকে আপনি এছাড়া টক শো বা আরেকজন সামাজিক আমেরিকান তিনি এসেছিলেন যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষক কথা হিসেবে। বলার সময় তিনি তার দেশের নাম হচ্ছে মর্যাদা ও আলেকজান্ডার দলের বি গ্রে। নীতিমালা যাতে ক্ষুণ্ণ তিনি ছিলেন না আমেরিকান হয় গ্লোবাল এবং দেশের স্ট্র্যাটেজিজের জনগোষ্ঠীর ধর্মীয় সিইও। অনুভূতিতে আঘাত তিনি যেন প্রায় না লাগে 10টি ভোট সে বিষয়ে কেন্দ্র সদা পরিদর্শন সতর্ক করে থাকবেন। তার মানে নির্বাচনকে বিএনপি মনে করছে স্বাধীন ও নিষ্পক্ষ বলে ফজলুর রহমান মন্তব্য করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত এছাড়া দিয়েছেন আরো এবং আছেন টেরি তিনি এল জুলাই ইসলি। আন্দোলনের বিরুদ্ধে এই কথা টেরি বলেছেন। এল কিন্তু ফজলুর ইসলি রহমানকে আমরা দেখেছি তিনি শুধুমাত্র মার্কিন জুলাই আন্দোলন পর্যবেক্ষক না, শেখ ছিলেন, হাসিনার আমলেও যিনিও বিএনপির নির্বাচনকে যে স্বাধীন একেবারে নিষ্পক্ষ ও নিরাপদ মুষ্টিমেয় হিসেবে 2-4 যারা অভিহিত কথা করেছিলেন। বলেছেন তাদের মধ্যে কানাডার ফজলুর রহমান পর্যবেক্ষক অন্যতম। যারা এসেছিলেন, বিএনপির এত একজনের নাম ডাকসাইটে চন্দ্রকান্ত বাঘা বাঘা আরিয়া। নেতারা তারা তিনি কিন্তু কানাডার বেশিরভাগই সংসদ কথা সদস্য বলেননি, যারা লিবারেল বিএনপির পার্টির। বিভিন্ন পর্যায়ের তিনি এসেছিলেন দায়িত্বে পর্যবেক্ষক রয়েছেন। হিসেবে। ফজলুর রহমান তিনি এই সবসময় বাংলাদেশের উচ্চকণ্ঠ নির্বাচনকে ছিলেন এবং অত্যন্ত তিনি সফল, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ও রণাঙ্গনের নিষ্পক্ষ মুক্তিযোদ্ধা। বলে অভিহিত তাকে করেন। নিয়ে নানা এছাড়া রকমের ভিক্টর ও কুৎসা নামে রটানোর কানাডার ব্যাপার একজন চলছিল গত সেনেটর, 1 বছর তিনি ধরেই। কনজারভেটিভ তিনি যেহেতু পার্টি, সোজা সাপটা তিনি কথা এসে বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের নির্বাচনকে পক্ষে কথা বলেন, প্রশংসা করে মুক্তিযুদ্ধ ওই নিয়ে নির্বাচনকে ছাড় দেন না। সেই নিষ্পক্ষ ও ব্যাপারগুলো স্বাধীন বলেছিলেন। আমরা রাশিয়ার পর্যবেক্ষক দেখছি। ছিলেন সেই ব্যাপারগুলো আন্দ্রে যখন দেখছি, বিএনপির ইউসুফ। তখন এই অবস্থান তিনি প্রশ্ন রাশিয়ান জাগায় কেন্দ্রীয় যে, নির্বাচন কমিশনের বিএনপি সঠিক সদস্য। অবস্থান তিনি 3 ব্যক্ত সদস্যের একটি করলো কিনা। প্রতিনিধি দলের ফজলুর নেতৃত্ব রহমান যদি দেন। কোনো তিনি নির্বাচন মানে, প্রক্রিয়াকে ক্রাইমের সঙ্গে স্বচ্ছ জড়িত ও হতেন, উন্মুক্ত বলে কোনো দুর্নীতি মন্তব্য করতেন, করে গিয়েছিলেন। কিংবা এছাড়া এত প্যালেস্টাইনের বড় অপরাধ করতেন প্যালেস্টাইন যে তার অপরাধে পর্যবেক্ষক ছিলেন বিএনপি হিসাম তাকে ওন করা সম্ভব কুহাইল। ছিল না। তিনি সেই প্যালেস্টাইনের মুহূর্তে কেন্দ্রীয় এরকম নির্বাচন সিদ্ধান্ত আসলে কমিশনের সেটা প্রধান সবার নির্বাচন কাছে কর্মকর্তা। গ্রহণযোগ্য হতে পারত। তিনি কিন্তু যে মুহূর্তে বাংলাদেশের বিএনপি 2024 এর সিদ্ধান্ত নিল, নির্বাচন তখন প্রক্রিয়াকে অনেকেই স্বচ্ছ, already সামাজিক উন্মুক্ত যোগাযোগ মাধ্যমে এবং নির্বাচন বিশ্লেষকরা কর্মকর্তাদের বলা শুরু করেছেন তিনি দক্ষ বলে যে উল্লেখ বিএনপি করেছিলেন। আরো আছে শুধুমাত্র সাউকেট এই মুসলমানে, সিদ্ধান্তটা নিয়েছে তিনি ছিলেন বর্তমান সরকারকে অস্ট্রেলিয়ান এবং রাজনীতিবিদ, খুশি নিউ করার সাউথ জন্য। ওয়েলস লেজিসলেটিভ খুশি করার কারণ কাউন্সিলের হচ্ছে বিএনপি যে সাবেক কোনো মূল্যে সহকারী চায় প্রেসিডেন্ট। আগামী তিনিও নির্বাচনটা বাংলাদেশের হোক। 2024 এর নির্বাচন হলে নির্বাচনকে তারা নির্বাচনের মাধ্যমে অত্যন্ত ক্ষমতায় যেতে নিষ্পক্ষ পারবে। ও স্বাধীন সেটাই প্রক্রিয়া বলে মূলত তাদের বর্ণনা করেন। রাজনীতির অস্ট্রেলিয়ার এখন আর একজন প্রধান পাওলো এজেন্ডা। সেটাকে, কাসাকা, মানে তিনি সেই দক্ষিণ পথটা এশিয়া সুগম ডেমোক্রেটিক করার ক্ষেত্রে, ফোরামের এরকম নির্বাহী ফজলুর রহমান পরিচালক 2-4 জনকে এবং যদি সাবেক সরিয়ে দিতে ইউরোপীয় হয়, সংসদের তবুও তারা তিনি দেবে, সদস্য এমনটাও ছিলেন মনে করছেন, পর্তুগাল যেটা থেকে। বিএনপির রাজনীতির তিনি জন্য ভোটদান ক্ষতিকর পদ্ধতিতে হতে পারে। আবার রবিন অত্যন্ত ফারহানাকে নিয়ে ইতিবাচক নানা রকমের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন ব্যাপার বলে স্যাপার জানান। চলছে, যেটা 2 দিন মার্টিন থেকে ডে, আরো বেশি তিনি হয়েছে। স্কটিশ এরপর কি ন্যাশনাল পার্টির বিএনপি সংসদ রবিন সদস্য, ফারহানার বিরুদ্ধেও যিনি অ্যাকশনে ভোটদানের যাবে? যে দিনে রবিন ফারহানাকে আমরা কম সবসময় ভোটার সোচ্চার উপস্থিতি কণ্ঠ ছাড়া দেখেছি। বাকি সব কিছুকে প্রশ্নগুলো জাগে এবং প্রশংসা প্রশ্নগুলো করেছিলেন। জাগে মোহাম্মদ মুসা নাজি, তখন তিনি গাম্বিয়া যখন হাই বাংলাদেশের রাজনীতি কমিশনের নিয়ে প্রতিনিধি। নানা সাকির জন নানা মাহমুদ ধরনের বান্দার, কথা বলছেন যে তিনি বাংলাদেশের হচ্ছেন রাজনীতি অর্গানাইজেশন আসলে অফ একটা সার্কাস। ইসলামিক এই কোঅপারেশন সার্কাসের ব্যান্ডেলে মানে কখন কি ওআইসি, হবে
সেই সেটা, ওআইসির তিনি বলা নির্বাচন খুব ইউনিটের কঠিন কাজ। প্রধান এখন ছিলেন। ফজলুর রহমান কি আবাদি করবেন? হাকিম এখন, মুয়াল্লিয়াম যেটা তিনি তার আরব এই ব্যাপারে পার্লামেন্টের আগের ভিডিওতে সদস্য। আমরা বলেছিলাম যে এরা BNP সম্ভবত তাকে সবাই বহিষ্কারের বলেছিলেন পথেই যাবে। যে সেই পথেই বাংলাদেশের BNP হাঁটলো, সেটা 2024-এর 3 মাসের ভোট জন্য হলেও স্বচ্ছ তাকে, হয়েছে। তার প্রশ্ন সমস্ত উঠতে পারে সদস্য পদ এই কেড়ে যে নিল। এত কম ভোট এখন কেন হলো? ফজলুর রহমান কম যে ভোট পথে হলো যাবেন সেই কারণ পথটা কি কিছু দল এমন সেখানে যে বয়কট তিনি, করেছিল, কিছু দল রাজনীতি তাদের ছেড়ে দিলেন, নির্বাচনে রাজনীতি প্রতিযোগিতার থেকে অবসর গ্রহণ প্রতিদ্বন্দ্বিতার করলেন এবং অধিকার BNP ছিল না। রাজনীতি সেই কেন জন্য কোনো রাজনীতি আর করবেন এখন না এরকম কিছু দল ঘোষণা যদি নিশ্চয়ই দিয়ে কিছু ফেলেন, লোক আবার তাতে প্রশ্ন কি তুলেছিল। অবাক হওয়ার কিছু একটা থাকবে? মনে রাখতে হবে, দর্শক, আপনার কি ইউরোপিয়ান মত? ইউনিয়ন এবং আমেরিকা তারা কিন্তু সরকারিভাবে কোনো নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠায়নি, শুধু একটি 4 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল। তো তারা কেন পাঠায়নি এটা তাদের ব্যাপার, কিন্তু 4 সদস্যের বিশেষজ্ঞ দল তো পাঠিয়েছিল। তাহলে কারা এর উদ্বেগ প্রকাশ করেছিল সেই সময়ের নির্বাচন নিয়ে? সেটা হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। তারা এর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তারা তো হচ্ছে ওই ডিপ স্টেট এবং বাইডেন প্রশাসনের সঙ্গে একবার তাদের জোর ছিল, তার জন্যই তারা এইটা করেছিল। আর কিছু মানবাধিকার সংস্থা তারা করেছিল, কিন্তু রাষ্ট্র হিসেবে কোন রাষ্ট্র, বেশিরভাগ রাষ্ট্র, বললাম না 35টা দেশের 150-র ওপরে পর্যবেক্ষক এসেছিলেন, তারা সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। আজকে সেদিন হাসিনার দল সেখানটায় নির্বাচন করেছিল আর বিএনপি নির্বাচন বয়কট করেছিল। তার কারণ হচ্ছে তারা বলেছিল যে এই নির্বাচন ওই কেয়ারটেকার সরকারের অধীনে করতে হবে। সেটা হাসিনা করেননি, তার জন্য ভারতও কেয়ারটেকার সরকার করে কোনোদিন নির্বাচন হয় না, হয়নিও। তাই বলে কি ভারতের নির্বাচনের বিরুদ্ধে বিরোধীরা হেরে গেলে বলবেই, আবার জিতলে আবার সেই বিরোধীরাই বলবে, যখন জেতে তখন বলে না ঠিকঠাক ছিল। সুতরাং ভারত চিরকালই বলেছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, এবং এর আগে আওয়ামী লীগও কিন্তু সেটা করেছে। তারপরেও যে ভারত তাহলে এই যে নতুন করে দাবি জানাচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, তার পেছনের কারণ এইটাই। এবং যদি সে নির্বাচন না হয় তাহলে যে বিষয় নিয়ে শুরু করেছিলাম আলোচনা সেইটাই হবে। সেটা হচ্ছে প্রয়োজনে ভারত সামরিক হস্তক্ষেপ করতে পারে বাংলাদেশে। বাংলাদেশ মনে করছে তার পাশে পাকিস্তান এসে দাঁড়াবে, আমেরিকা এসে দাঁড়াবে, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। অস্ত্র বিক্রি করবে আমেরিকা, তুর্কি ড্রোন বিক্রি করবে, তার বেশি নয়, কেউ এসে দাঁড়াবে না। সুতরাং সাবধান, বাংলাদেশকে বাঁচাতে চাইলে অবিলম্বে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করতে হবে। এখনকার মতো এখানেই রাখছি।